আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় ভ্যাট এর 3 নাম্বার ক্লাস করবো। এর আগে 2টা ক্লাস করানো হয়েছে। আজকে যে অঙ্কটা করাবো এটা করলে আপনি এই অধ্যায় থেকে জার্নাল রিলেটেড যদি প্রশ্নে কোনো কিছু আসে সবকিছুই পারবেন। এই অধ্যায় করার প্রধান কারণটা কি এটা মানে সবাই জানেন। প্রধান কারণটা হলো এই অধ্যায়টা সবচেয়ে সহজ এবং এখান থেকে 10 নাম্বার পরীক্ষায় সাধারণত কমন পড়ে। এটার প্রমাণ কি? আমরা যদি এই জরিপটা দেখি, এই জরিপে দেখব এই অধ্যায় থেকে বড় এবং ছোট প্রশ্ন আসে সাধারণত, এই জন্য এটা করানো হচ্ছে। আর আপনারা তো সবাই জানেন ফর্ম ফিল আপ এর ডেট দিয়ে দিছে, হাতে প্রায় 3 মাসের মতো সময় আছে। এই 3 মাসে আপনাকে বইটা শেষ করতে হবে। আর বই শেষ করার এখানে উপায় কি? বই শেষ করা আপনি এখানে বই শেষ করতে পারবেন। আমি যে ভ্যাট অধ্যায়টা করাচ্ছি, আপনি ভ্যাট নিয়ে বসে থাকবেন না। আপনাকে আমি বলবো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 বাসায় একটু বসে দেখে ফেলতে। ভ্যাট শেষ করতে যদি আমার 15 দিন লাগে, আর আপনার এই দুইটা যদি বাসায় বসে দেখেন 15 দিনও লাগবে, 7 দিনে শেষ হয়ে যাবে। অর্থাৎ 15 দিনে যেখানে এক চ্যাপ্টার শেষ হতো, এখানে 15 দিনে আপনার চ্যাপ্টার শেষ হবে কয়টা? 3টা। এইভাবে এক মাসে যেখানে চ্যাপ্টার শেষ হতো 2টা, সেখানে আপনার শেষ হবে 6টা। 6টা করলে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। কোন 6টা করবেন এটা আমি মার্ক করে দিছি, আবার করতেছি কারণ যেহেতু অনেকে নতুন আছেন। 1, 2 এই 2টা চ্যাপ্টার এবং 7, 9 উপরের 2টা নিচের 2টা 4টা অধ্যায় হলো করলে পাস। দেখেন জরিপ বলতেছে এই 4টা থেকেই প্রশ্ন আসে। জরিপ বলতেছে কি এই 4টা থেকেই প্রশ্ন আসে। 4টা থেকে যদি তিনটাও কমন পড়ে, আর আপনি যদি সেই 3টা থেকে যদি 2টা অঙ্ক দিতে পারেন আর থিওরি এ পার্ট বি পার্ট দিতে পারেন, ইনশাল্লাহ আপনার পাস চলে আসবে, ফেল করবেন না। আর এরপরে যে সময় পান, চ্যাপ্টার 4টা একেবারে ইজি, জাবেদা করলে হয়ে যায়। চ্যাপ্টার 3টাও ইজি আছে, এই 2টা করে নিতে পারেন। চ্যাপ্টার 5টা করলে কিন্তু 10 নাম্বার কমন পড়ে। এই 3টা অধ্যায় সময় পেলে করে নিবেন। আর চ্যাপ্টার 6টা বাদ দিতে পারেন, কারণ এটাতে করলে সময় চলে যায়। তাহলে এইভাবে আপনারা চ্যাপ্টার সিলেক্ট করে পড়বেন, সাথে ভিডিও দেখবেন। জুম ক্লাসে আমি তো আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যা হলে জুম ক্লাসে বলবেন। ইনশাল্লাহ আপনার পরীক্ষার আগে বই শেষ হবে। এভাবে শুধু ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং না, বিজনেস ম্যাথ, ট্যাক্স, স্ট্যাটিস্টিক্স যা আছে সবই কিন্তু আপনি এভাবে শেষ করতে পারবেন। তা ক্লাস শুরু করে দেবো। ক্লাস শুরু করার আগে আপনাদের একটু বলবো, যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করে দিবেন। আপনাদের সেকেন্ড ইয়ারের যাতে ভিডিওগুলো ক্লাসগুলো যারা ফ্রি দেখে তাদের জন্য একটা পেজ বানাইছি। এখানে শুধু সেকেন্ড ইয়ারের ভিডিও থাকবে, শিট থাকবে, ক্লাস থাকবে, অন্য কিছু থাকবে না। ইচ্ছা করলে ওই পেজটাতে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন। ওইখানে সব সেকেন্ড ইয়ারের নোটিশ পাবেন। যেমন ধরেন আপনারা যারা ভর্তিগত স্টুডেন্ট তাদেরও বিভিন্ন নোটিশগুলো, সেকেন্ড ইয়ার নোটিশগুলো ওইখানে দিব আমি। হুম। এরকম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের 4টা আলাদা পেজ বানাবো, যাতে আপনাদের জিনিসগুলা, নোটিশগুলা খুঁজতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে ক্লাস শুরু করে দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার মেনশন করবেন। করলে আপনাদের তো ডিসকাউন্টের ব্যবস্থা আছে, আপনারা জানেনই। আমি একটু শেয়ার মেনশন করে রাখি, যেহেতু নতুন পেজটা কেউ চিনে না। আহ, সেই পেজটা আমি শেয়ার দিয়ে রাখি, তাহলে ভিডিওটা দেখতে পারবেন। কিছুদিন যাবত লাইভ ক্লাস বন্ধ ছিল জুমের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। তা ক্লাস শুরু করে দিলাম। প্রবলেম 3 করতেছি। প্রবলেম 3-এ তারা বলতেছে ফলোইং ইনফরমেশন রিলেটেড টু জেনিফার কর্পোরেশন। আগে যে 2টা অঙ্ক করছি, এই 2টা অঙ্কের ফলাফল এখানে আছে। 2টা অঙ্ক কি যারা করতে পারছেন এই এই একটা এমনি পারবেন, আর এই একটা যদি পারেন এই চ্যাপ্টারে জার্নাল রিলেটেড যে কোনো অঙ্ক পারবেন ইনশাল্লাহ। জেনিফার কর্পোরেশনের মোটামুটি 3, 3, 6, 7টা লেনদেন দেওয়া আছে। এখন এই 7টা লেনদেনের 3টা রিকোয়ারমেন্ট চাইছি। প্রথম রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য অ্যাবাউট ট্রানজাকশন। উপরের কতক্ষণ আছে কাইন্ডলি একটু কমেন্টে লিখেন, নেটওয়ার্কের সমস্যা।
প্রশ্নে বলতেছে জেনিফার কর্পোরেশনের মোটামুটি এখানে কয়েকটা লেনদেন দেওয়া আছে। প্রথম রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন, জাবেদা তৈরি করতে বলছে, এই লেনদেনগুলো জাবেদা তৈরি করতে বলছে। আপনারা কথা শুনতে পারতেছেন তো? একটু কথা শোনা গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, থ্যাংক ইউ। সারা শব্দ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে শব্দ না করেন তাহলে তো আর বুঝবো না। জাবেদার একটা ঘর করে নিলাম, এটা ডেট, এটা হলো অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ছোট করে করলাম যেহেতু আমাদের এখানে আরো জিনিস করব, এই এখানে করে ফেলবো আর কি। এদিকে ডেট লিখবো, এখানে অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এইগুলো সবার বইতে দেওয়া আছে। এইগুলা বেশি গুরুত্বপূর্ণ না। জাবেদা যদি পারেন এই বক্স পারা কোনো ব্যাপার না, জার্নাল যদি পারেন। আর যদি জার্নাল লেজার কিছুই না পারেন, এই বক্সের উপরে সুন্দর সুন্দর কথায় আপনাকে ভালো নাম্বার আনতে পারবেন। প্রথম লেনদেনে তারা বলছে পারচেজ 2,40,000, ইনক্লুড ভ্যাট 15%। পারচেজ মানে ক্রয় করা হয়েছে 2,40,000 টাকার। ধরেন আপনি সায়েন্স থেকে আসছেন, এসব জাবেদা বুঝেন না, ক্রয়ের জাবেদা বুঝেন না, তাহলে এটা মুখস্থ করবেন। কি মুখস্থ করবেন? পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমি মুখস্থ লিখে ফেললাম, বেসিক তো আগের ক্লাসে বুঝিয়ে দিছি। বেসিক যারা বুঝে গেছেন, ক্রয় করলে খরচ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন তারা বলে দিছে আপনার একটা শব্দ বলে দিছে, শব্দটা হলো ইনক্লুড। শব্দটা হলো ইনক্লুড, আপনাকে মনে রাখতে হবে। এই চ্যাপ্টার অঙ্ক একেবারে সহজ। যদি এইখানে কয়টা আছে, এই 7টা জাবেদা মুখস্থ করেন 10 নাম্বার কনফার্ম পাবেন ইনশাল্লাহ। কিন্তু ছোট একটা ট্রিক্স মনে রাখতে হবে। ট্রিক্সটা কি? এখানে একটা শব্দ বলে দেয় তারা, ইনক্লুডিং। এই শব্দ দেওয়া থাকলে একটা সূত্র ইউজ করতে হবে। এই 2,40,000 টাকার 2,40,000 এখানে লিখবেন। ইনক্লুডিং শব্দটা লেখা থাকলে উপরে 100, নিচে 115 লিখতে হবে। কখন লিখতে হবে? আচ্ছা মুছিয়ে ফেলি, যেহেতু জায়গা আমার শর্ট পড়তেছে, এখন আর জায়গা একে বাঁচাতে পারতেছি না। কি করতে হবে? ইনক্লুডিং শব্দ লেখা থাকলে এই কাজটা আমাকে করতে হবে। তো টাকা আসবে 2,08,696। এই টাকার আমরা জানি 15% ভ্যাট ধরতে হয়। 15% ভ্যাট ধরবো, যা আসে লিখে ফেলবো। যদি বলে ইনক্লুড নাই শব্দটা, তাহলে এই ঝামেলা নাই। যদি ইনক্লুড দেওয়া থাকে, এই সূত্র ব্যবহার করতে হবে আপনাকে, সেটা কথা। তো নিচে থাকবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার কখন সূত্র হবে কখন সূত্র হবে না, এটা একটু বলে দেন তো স্যার। এই যে শীটটা আছে, শীটের নিচে লেখা আছে যে কখন সূত্র হবে কখন সূত্র হবে না। বলতেছে এক্সক্লুসিভ, উইদাউট, প্লাস, হুইচ পেইড, ইন পোস্ট থাকলে কোনো সূত্র হবে না। সরাসরি সূত্র ছাড়াই অঙ্ক করব। কিন্তু আপনার এইগুলা ছাড়া ইনক্লুড, রুল দুইটা গেল কোথায়? রুল দুটা তো এখানে নাই হয়ে গেছে। আচ্ছা, ইনক্লুড যদি দেওয়া থাকে তাহলে এখানে এই সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তা আপনি মনে রাখবেন, যদি এই শব্দটা ইনক্লুড দেওয়া থাকে তাহলে সূত্র ব্যবহার করতে হবে আমাকে। হ্যাঁ? আচ্ছা, একজন কথা বলতে যাচ্ছে, বলেন কি প্রশ্ন? স্যার এটা স্যার আসসালামু আলাইকুম স্যার, এটা ব্যাট অধ্যায়টা কি 8 9 দুটাই করা যাবে? হ্যাঁ, 8 আর 9 দুইটা মিলে এই একটা অধ্যায়। হ্যাঁ, 8 আর 9, 9 থেকে প্রশ্ন আসে, 8 থেকে প্রশ্ন আসে না। আমি 8 আর 9 দুইটা মিলিয়ে করাচ্ছি, ঠিক আছে? 8 9 দুইটাই মিলে এটা বলছে সেলস 4 লক্ষ টাকা প্লাস ভ্যাট।
আমি সেলসের জার্নাল দিলাম শীট থেকে দেখে দেখে। পারচেজ জার্নালটা হলো সেলসের জার্নাল, ক্যাশ, তারপর আপনার সেলস আউটপুট, আউটপুট ডেট। এখন টাকা কিভাবে বের করবো? শব্দটা আরেকবার একটু চেক করে দেখি। প্লাস বলছে, প্লাস। প্লাস বলার অর্থ হলো সূত্র করতে হবে না, সরাসরি টাকা বের করব। আর জাবেদা কি? সেলসের জাবেদা মুখস্থ করে নিব। সেলসের জাবেদা ক্যাশ সেলস আউটপুট ডেট। এই জাবেদা লিখলাম। এখন টাকা কিভাবে বের করবো? টাকা বের করতে হলে সেলসের টাকা সরাসরি লিখে ফেলবেন, 4 লক্ষ। যেমন পার্চেজের টাকা সূত্র দিছিলাম, ইনক্লুড লেখা ছিল, এবার ইনক্লুড নাই, প্লাস লেখা, এই জন্য সূত্র নাই, সরাসরি লিখে ফেলছি। যদি ইনক্লুড থাকতো তাহলে এখানে সেলস এর টাকাটা সূত্র দিয়ে বের করতে হইতো। এখন ভ্যাটের টাকাটা বের করবো, সরাসরি 15% করে দিলেই শেষ। দুইটা যোগ করে এখানে লিখ। এরপরে আমাকে 7 নাম্বার করতে হবে। 7 নম্বরে 7 তারিখে বলতেছে পারচেস ফ্রম রাজীব ফর টাকা 1 লাখ অ্যান্ড চার্জড 15% ভ্যাট। রাজীবের কাছ থেকে মাল ক্রয় করা হলো 1 লাখ টাকা এবং 15% ভ্যাট। পারচেজের যাবে যাতে এটা সেম টু সেম লিখতে হবে আমাকে। পারচেস আর ইনপুট আর হলো রাজীব নাম লেখা ধারে, এটা হলো অ্যাকাউন্টস পেবল, ক্যাশ না। এখানে ক্যাশের জায়গায় ধারে হলে অ্যাকাউন্টস পেবল লিখতে হবে। টাকা 1 লাখ, আমি সূত্র ব্যবহার করলাম না কেন? চার্জ লেখা আছে, ইনক্লুড নাই, সূত্র নাই, সরাসরি এখানে সূত্র ছিল, এখানে সূত্র নাই, সরাসরি। আর এটার উপর ভ্যাট ধরতে হবে, কত টাকা ভ্যাট ধরতে হবে? সূত্র নাই যেহেতু, এই টাকাটার উপরে ধরে ফেললাম 15%। দুইটা যোগ করে এখানে লিখতে হবে। তার মানে শীটের সহায়তায় আপনি যাবে আর একটা কথা মনে রাখবেন, ইনক্লুড দেওয়া থাকলে কি করতে হবে, ইনক্লুড দেওয়া না থাকলে কি করতে হবে। এরপর ভ্যাট পেইড টু গভর্নমেন্ট 40,000, সরকারকে ভ্যাট জমা দেওয়া হলো। রুল কি বলছে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা এবং সরকারকে ভ্যাট জমা দিলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। সহজ হিসাব। 11 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, নগদ টাকা যেহেতু পকেট থেকে চলে গেছে, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট কত টাকা? 40,000 টাকা। যদি এই পর্যন্ত যা করলাম যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, আর না বুঝলে বলেন এটা বুঝি নাই স্যার, তাহলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এই যে 4টা এন্ট্রি, এই 4টা এন্ট্রি আমরা কি করলাম? শীটের সাহায্যে করে ফেললাম। যারা এখনো পড়া শুরু করেন নাই, চাইলে এখনো শুরু করে বাকি বইগুলো শেষ করে ফেলতে পারবেন ভিডিও দেখে দেখে। আর শেয়ার মেনশনে পাচ্ছেন ডিসকাউন্ট। গ্রুপ গ্রুপ ভাবে পড়লে গ্রুপে আপনারা যদি ব্যাচ বানাতে পারেন যারা, তাহলে ডিসকাউন্টের ব্যবস্থা আছে, 50% ডিসকাউন্টের ব্যবস্থা আছে। 15 তারিখ সেলস অন ক্রেডিট 50,000 অ্যান্ড চার্জ 15% ভ্যাট। বলছে সেলস অন ক্রেডিট ধারে বিক্রয়, চার্জ শব্দ লেখা আছে, চার্জড। তাহলে আমার সুবিধা, এই যাবে ধারে হবে ধারে, ধারের জন্য এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, অ্যাকাউন্ট রিসিভেবল সেলস আউটপুট। যেহেতু চার্জ বলছে আমাদের কোনো ঝামেলা নাই, সেলস এর টাকা বের করতে হবে না সূত্র দিয়ে। ইনক্লুড বললে সূত্র লাগতো, সেলস এর টাকার 15% ভ্যাট। আর মাত্র দুইটা আছে, দুইটা করলে আমাদের 10 নাম্বার পাওয়ার ব্যবস্থা হয়ে গেল।
পারচেজ সাপ্লাই, আপনাকে মনে রাখতে হবে সাপ্লাই কোনো পণ্য না, সম্পদ। সম্পদ কেনার ক্ষেত্রে, সম্পদ কেনার ক্ষেত্রে কোনো ভ্যাট ভুট লিখতে হয় না। সম্পদ কেনার ক্ষেত্রে, যে কোনো সম্পদ কেনার ক্ষেত্রে সম্পদের নাম লিখতে হবে আর ক্যাশ লিখতে হবে। একজন মনে হয় আমার সাথে কথা বলতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন বলেন, দ্রুত বলেন। স্যার প্রথম জাবেদাটা একটু আবার একটু বুঝিয়ে দেন। প্রথম জায়গাতে আবার বুঝবো। এই পারচেজ শব্দ দেওয়া থাকলে, আচ্ছা স্যার এই যে সূত্রটা যে বসে ওই সূত্রটার কেন বসে একটু আবার একটু বুঝিয়ে দেন, সূত্রটা বুঝিনি। আচ্ছা বুঝে গেছি। এই যে ইনক্লুড দেওয়া আছে, এই ইনক্লুড দেওয়া থাকলে সূত্রটা বসাতে হবে। কি কি জন্য? সেলস এবং পারচেজের ক্ষেত্রে ইনক্লুড শব্দ দেওয়া থাকলে সেলস বা পারচেজের টাকা ক্ষেত্রে সূত্র বসাতে হবে। কি সূত্র? যে টাকা দেওয়া থাকবে ওই টাকাটার সঙ্গে উপরে 100, নিচে 115। কেন? প্রশ্ন হলো আপনার কেন বসাতে হবে। বসানোর কারণটা হলো, আপনি বললাম আপনি যেখানে 1 মিনিট ফোনে কথা বলছেন, আপনার কাছ থেকে ধরে নেন 1 টাকা 15 পয়সা কেটে নিছে। এখন জিজ্ঞেস করলেন গ্রামীণ ফোন বা যে প্যাকেজে আপনি আছেন, এয়ারটেলকে বললেন 1 টাকা 15 পয়সা কেন কাটছো? তখন বললো স্যার আপনাদের মিনিট হলো 1 টাকা 15 পয়সা হলো ভ্যাট, এই 15 পয়সা ভ্যাট বাবদ আমি কেটে নিচ্ছি। এখন যে 15%, 15 টাকা যে 15 পয়সা যে ভ্যাট বাবদ কিনে নিচ্ছে, কেটে নিচ্ছে, আপনি বের করবেন কিনে ভ্যাটের পরিমাণ কত, আসলের পরিমাণ কত, আসলে মিনিটটা কত ছিল, ভ্যাটের পরিমাণ কত ছিল। তখন বের করার ক্ষেত্রে যদি আসল টাকা বের করতে চান, তো উপরে 100 দিবেন, নিচে দিবেন 115। আর যদি ভ্যাটের টাকা বের করতে চান, তো উপরে দিবেন 15, নিচে দিবেন 115। এইভাবে আপনি মোট যদি সংযোগ ইনক্লুড মানে মোট দেওয়া আছে, মোট 2,40,000 দোকান থেকে কিনে নিয়ে আসছেন, যে কোনো জিনিসের উপর ভ্যাট দিতে হয়। ধরেন মোবাইল মোবাইল কিনে নিয়ে আসছেন 24,000 টাকা দিয়ে, এটা ভ্যাট আছে সরকারের, কত টাকা ভ্যাট আছে এবং কত টাকা আসল আছে সেটা বের করতে হলে সূত্র ব্যবহার করে বের করতে হবে। আর যদি প্লাস বলে দেয় তাহলে ওরা আলাদা আলাদা করাই আছে। প্লাস বলে দিলে এইটা দিয়ে কিনছেন, অতিরিক্ত ভ্যাট লিখে দিতে হবে। ধরেন বড় রেস্টুরেন্টে খাইতে গেলে দেখবেন আপনার মেনু কার্ডে লেখা আছে, বড় বড় রেস্টুরেন্টে লেখা আছে 1 কাপ চার দাম 500 টাকা, ধরে নেন 1 কাপ কফির দাম 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি কফি খাইলেন, বিলের সাথে দেখবেন আরো 75 টাকা এক্সট্রা দিতে হইতেছে। কেন? ভ্যাট আছে। এরকম থাকে, ছোট ছোট রেস্টুরেন্ট থাকে না, ওই 500-র ভিতরে ভ্যাটটা যা আছে তাই। আচ্ছা, বেসিক আলোচনা করে দিলাম। আরো বেসিক জানতে পারবেন ভিডিও গুলোতে, আরো ডিটেলস আলোচনা হয়েছে। এখানে তো আমরা একটু কম আলোচনা করি, ভিডিও গুলোতে আরো বেশি অঙ্ক, বেশি করে আলোচনা। ভিডিও গুলো দেখবেন, আগের ভিডিও গুলো দেখবেন, ভ্যাট অধ্যায়ের আগের ভিডিও আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সাপ্লাই কেনা হয়েছে। সাপ্লাই কেনা হলে, যে কোনো সম্পদ কেনা হলে ওই সম্পদের নাম লিখতে হবে ডেবিট, আর নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদ ক্যাশ ক্রেডিট ইনক্লুড দেওয়া আছে, এখানে শব্দটা কি ইনক্লুড দেওয়া আছে। আপনি মনে মনে চিন্তা করবেন আমি সাপ্লাই নিয়ে নি নাই, আমি যেমন যে কোনো একটা জিনিস কিনছি, তাহলে যাবে দিতাম হলো, এই যাবে দিতাম পারচেজ আর ইনক্লুড ইনপুট, এই দুইটার পরিবর্তে আপনাকে সম্পদের নাম লিখতে হবে সাপ্লাই। সাপ্লাই ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা দিব? আমরা দিব হলো 20,000 টাকা। তারিখ হলো 22। এটা টাকা বাড়বে না। কেন বাড়বে না দেখেন তো, ইনক্লুড দেওয়া থাকলে ক্যাশে যে টাকাটা হয় এখানে তাই হয়। তাহলে এইখানের টাকা, এই যে ক্যাশের টাকাটাই এখানে বসে দিচ্ছে। অর্থাৎ মুখস্থ করে নেবেন, যে কোনো জিনিস সম্পদ যদি কিনা থাকে, ইনক্লুড শব্দটা দেওয়া থাকে, তো যে টাকা দেওয়া থাকবে প্রশ্নে ওইটাই লিখতে হবে। কিন্তু যদি প্লাস দেওয়া থাকে, তখন অঙ্কে যে টাকা দেওয়া থাকবে 20,000 দেওয়া থাকবে, এটার সঙ্গে ভ্যাটের টাকা 15% ভ্যাটের টাকা 3,000 টাকা যুক্ত করে 23,000 টাকা এই জায়গায় লিখতে হবে। এই জায়গায় 23, এই জায়গায় 23 লিখতে হবে। কখন? প্লাস লেখা থাকলে। যেমন এখানে প্লাস লেখা ছিল, এই দুইটা যুক্ত করে ক্যাশের টাকাটা লিখছি। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। যারা দুর্বল তাদের বলছি আরেকবার,
সম্পদ কেনার ক্ষেত্রে যদি ইনক্লুড থাকে তাহলে চিন্তা নাই, যা বলছে প্রশ্নে সেই টাকায় লিখে দিব। কিন্তু যদি সম্পদ কেনার ক্ষেত্রে প্লাস লেখা থাকে তাহলে যেটা আছে সেটা লেখা যাবে না। যেমন এই যে এখানে দেখেন, আমরা যখন এই 1 নম্বর অঙ্ক করলাম তখন কিন্তু পেইড লেখা ছিল, হুইচ পেইড, তখন কি আমরা এই 6 লাখ দেখাই নেই, এটার সাথে 15% ভ্যাট যুক্ত করে 6,90,000 দিয়ে অঙ্ক করছি। আগের দুইটা ক্লাসের ভিডিও সেভ আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে একেবারে 100% বুঝবেন। আর না দেখলে তো বুঝতে পারবেন না। ভ্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট 20,000, সরকার আমাকে ভ্যাটের টাকা ফেরত দিছে। ভ্যাটের টাকা জমা দিলে যা ঘটে, রিফান্ড করলে তার উল্টা ঘটে। রিফান্ড করলে এটা উল্টা হবে। উল্টাটা কি? উল্টাটা হলো ক্যাশ ডেবিট হয়ে যাবে। এই যে এটার হয়ে গেল, এই যে এটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। শেষ, প্রথম রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এখন আমি যাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্টে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে প্রিপেয়ার দ্য ভ্যাট অ্যাকাউন্ট, ভ্যাট অ্যাকাউন্ট তৈরি করো। ভ্যাট অ্যাকাউন্ট তৈরি করে দেখো। ভ্যাট অ্যাকাউন্ট তৈরি করার জন্য 2টা নিয়মে করা যায়। একটা হচ্ছে এরকম ভাবে, সাবমিটিং ভ্যাট করলে 2টা জার্নাল দিয়ে করা যায়, অথবা ভ্যাট অ্যাকাউন্টের সরাসরি খতিয়ান করেও করা যায়। ভ্যাট অ্যাকাউন্টের সরাসরি খতিয়ান যদি আমি করতে চাই, এইভাবে দিব। খতিয়ান একটা ঘর করব, আমরা আধুনিক পদ্ধতিতে ঘরটা করতেছি যেহেতু জায়গা কম লাগবে। তাহলে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, ভ্যাট অ্যাকাউন্ট করতে বলছি। এখন ভ্যাট অ্যাকাউন্ট করতে গেলে আপনি ভ্যাট শব্দগুলো খুঁজে বের করবেন। এই যে ভ্যাট ডেবিট দিকে দেওয়া আছে, এই ডেবিট পাশে লিখবেন 31,304 টাকা, ভ্যাট শব্দটা খুঁজে বের করবেন। ক্রেডিট দিকে আছে 60,000 টাকা, তারিখগুলো দিয়ে নিবেন। এটা জুন 1, জুন 5। এখানে নামগুলো কি হয় উল্টা দিকে, ভ্যাটের উল্টা দিকে আছে ক্যাশ, তাহলে এখানে লিখবেন ক্যাশ। এই যে ভ্যাটের উল্টা দিকে আছে ক্যাশ, লিখবেন ক্যাশ। আবার ভ্যাট খুঁজে দেখবো, ভ্যাট এখানে দেখতেছি ডেবিট দিকে 15,000, 15,000। এদিকে উল্টা দিকে আছে অ্যাকাউন্টস পেড। আবার ভ্যাট খুঁজে দেখবো, ক্যাশ ডেবিট দিকে 11 তারিখ, ক্যাশ লিখে 40,000 ডেবিট দিকে। আবার ভ্যাট খুঁজে দেখতেছি আউটপুট ভ্যাট ক্রেডিট দিকে 7,500, 7,500। ভ্যাট আবার দেখতেছি এই জায়গায় 23 তারিখ, ডেবিট দিকে টাকা ছিল 20,000, সরি ক্রেডিট দিকে, ভ্যাট ক্রেডিট দিকে 20,000। এখন ব্যালেন্স নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি কি করলাম, খতিয়ান করলাম। খতিয়ানের নিয়ম হলো এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন ভ্যাট শব্দটা কোথায় আছে। ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে লিখবেন, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে লিখবেন। ভ্যাটের টাকাটা ডেবিট দিকে যদি থাকে ডেবিট দিকে লিখবেন, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে লিখবেন। আচ্ছা, এখন ব্যালেন্স বের করার ক্ষেত্রে যেহেতু আমরা ব্যালেন্সের একটা ঘর করছি, 2টা ঘর করলে আরো বেশি ভালো হয়। যদি ব্যালেন্সের 2টা ঘর করতে পারেন আরো বেশি ভালো। একটা ডেবিট পাশ ব্যালেন্সের, আর একটা ক্রেডিট পাশ। এই ডেবিট দিকে বড় যেহেতু ডেবিট দিকে লিখলাম। এখন এইবার এটা থেকে এটা বাদ দিলে ক্রেডিটটা বড় হয়ে যায়, তো ক্রেডিট দিকে আমি লিখবো 30,000, 60,000 থেকে 60,000 বাদ দিয়ে দেখেন কত আসে।
ক্যালকুলেটর তো কাজ করতেছে না, মোবাইল ক্যালকুলেটর দিয়ে করিস। আপনারা এটা হিসাব করে দেখেন তো কত আসে। 31,000 মাইনাস 60,000, ক্রেডিট দিকে 28,696 টাকা। 28,696 টাকা ক্রেডিট দিকে বড়, এই জন্য ক্রেডিট ঘরে লিখলাম। এখন এই ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিব, 28,600 সামথিং থেকে আমি বাদ দিব 15,000। 13,000 ক্রেডিট দিকে বড়, ক্রেডিটটা বড় 13,696। এইটা থেকে এই 40,000 বাদ দিতে গিয়ে এই ডেবিটটা বড় হয়ে গেছে, ডেবিট দিকে লিখবো। সবচেয়ে ভালো হতো পুরাতন নিয়মে করলে ভালো হতো, তাহলে ডেবিট ক্রেডিটের ঘরগুলো আলাদা হতো। এবার এটা ডেবিট দিকে বড় কিন্তু এটা ক্রেডিট দিকে বড়, এখানে পরেরটা এই 26,000 চেয়ে এই 75,000 ক্রেডিট দিকে বড়, তার মানে ক্রেডিট দিকে লিখতে হবে। 75 থেকে 26 বাদ দিব। আটচল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই 48,696। এটার সাথে এটা যোগ করবে, যেহেতু ক্রেডিট ক্রেডিট যোগ হয়, তাহলে আসবে 48, 31, পরেরটা হলো 60,000, পরেরটা হলো 15,000, পরেরটা হলো এই 75,000 না 7,500 না, এখানে একটু ভুল করছি এই জন্য মানটা অন্যরকম আসছে। 26-এর সাথে এটা 26 একটু ভুল হয়েছে, 75,000 না, 26,000, 26,304 বিয়োগ 7,500, 18,800, 18,000, 18,804 টাকা। এটার থেকে এটা বাদ দিলে ক্রেডিট দিকে বড় হয়ে যায় 1,196 টাকা। অর্থাৎ আপনার কাছে ক্রেডিট দিকে বড় অর্থ অর্থ হলো আপনি ভ্যাটের টাকা বেশি দিয়ে রাখছেন, এটা উল্টা ফেরত পাবেন। হ্যাঁ, এখন প্রশ্ন এটাই বলছে, শেষে বলছে যে গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দ্য এন্ড অফ দ্য মান্থ। মাস শেষের সমন্বয় জাবেদা দাও। মাস শেষে আপনি সমন্বয় জাবেদা বলতে মাস শেষে আপনি যে টাকাটা ফেরত পাবেন, ফেরতের জাবেদা দিবেন। ফেরতের জাবেদা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এটা এ নাম্বার রিকোয়ারমেন্ট, বি নাম্বার রিকোয়ারমেন্ট, সি নাম্বার হচ্ছে টাকাটা এটা জাবেদা দিতে হবে, এই টাকাটা বাড়তি আছে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা? এখন দেখবেন যদি এই টাকাটা এখানে নিয়ে যান তাহলে ভ্যাট 0 হয়ে যাবে, অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে আপনার জমা দিতে হবে 1,196 টাকা। এমন যদি হতো এই জিনিসটা ক্রেডিট দিকে না হয় ডেবিট দিকে হইতো, তাহলে ডেবিট দিকে হইলে আমি লিখতাম ক্যাশ ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এইভাবে। এই হলো আমাদের অঙ্ক। এই বিষয়গুলো নিয়ে আর একটু বইতে একটু অঙ্ক করবেন। অঙ্ক করার পরে যে কোনো প্রবলেম যদি বের হয় সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলতে পারবেন। জার্নাল নিয়ে যে কোনো সমস্যা হলো, জার্নালগুলো আপনাদের জন্য বাইরের কাজ রয়ে গেল। মেইন বই কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম বই যে আছে, এই বইগুলোতে এই ধরনের অনেক অঙ্ক আছে। এই অঙ্কগুলো দেখবেন, দেখার পর যদি প্রবলেম বেরিয়ে আসে সেই প্রবলেমগুলো বলবেন, স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফিজ।